আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল এবং আয়তন এই অধ্যায়টা আমি প্রথমে বলে রাখছি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখান থেকে আমাদের প্রতি বছর একটা রচনামূলক প্রশ্ন কিংবা একটা সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের পরীক্ষায় থাকে। তো আশা করি আজকের এই ক্লাসটি যদি আপনি মনোযোগ সহকারে করেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে সেই পরীক্ষার মধ্যে যে আমাদের সংক্ষিপ্ত কিংবা রচনামূলকের ক্ষেত্রে একটা প্রশ্ন যে আসে, সেই প্রশ্নটা কিন্তু obviously আপনি কিন্তু আনসার করতে পারবেন। তো আজকের এই ক্লাসটা শুরু করতে যাচ্ছি তার আগে আপনাদের সকলের কাছে জানতে চাই যে আপনারা সঠিকভাবে আমার কথাগুলো শুনতে বা বুঝতে পারতেছেন কিনা সে বিষয়টা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর কে কোথা থেকে আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছেন সেই বিষয়টা অবশ্যই একটু আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠাবেন। আর আপনি যদি মনে করেন আমাদের এই ক্লাসটা শেয়ার করলে আপনাদের বন্ধু বান্ধব উপকৃত হবে, তাহলে অবশ্যই আপনি এই ক্লাসটা শেয়ার করতে পারেন। ঠিক আছে? তো আমি প্রথমে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আজকের এই ক্লাসে আমরা এই আয়তাকার ঘনবস্তুর আয়ত এবং ক্ষেত্রফলের একদম বেসিক থেকে আলোচনা করা শুরু করব, এবং যার মাধ্যমে আপনি আয়তাকার ঘনবস্তুর আয়তন অথবা ক্ষেত্রফল রিলেটেড যে কোনো ম্যাথ যদি পরীক্ষা আসে সেটা কিন্তু সলভ করতে পারবেন। আমি যে কোনো ক্লাস শুরু করার আগে আমি কিন্তু প্রথমত যে কাজটা করি, এই অধ্যায় সম্পর্কিত যে বেসিক বিষয়গুলো আছে সেই বেসিক বিষয়গুলো আমি প্রথমত আলোচনা করে নিই, তার পরবর্তীতে আমি ম্যাথের মধ্যে যাই। তো আজকের এই ক্লাসটা কিন্তু ব্যতিক্রম না। অবশ্যই আমরা প্রথমত এই অধ্যায়ের যে সূত্রাবলীগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ধরে ধরে শেখানোর চেষ্টা করব যাতে আপনারা ম্যাথগুলা খুব সহজেই ধরতে পারেন। আশা করব সবাই এই অফারটা অতি দ্রুত লুফে নিবেন। সো প্রথমত আমি আপনাদেরকে আজকে প্রথমত যে বিষয়টা আমি একটু ধারণা দিব সেটা হচ্ছে, একটু ধারণা দিয়ে নিই, হ্যাঁ? তো অধ্যায়ের নামটা যদি একটু খেয়াল করেন আপনারা সবাই, অধ্যায়ের নাম হচ্ছে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল এবং আয়তন। আচ্ছা, আয়তাকার ঘনবস্তু বলতে আমরা আসলে কি বুঝি? এটা তো আমাদের আগে জানা উচিত, নাকি বলেন? আমি যদি ফার্স্ট অফ অল আয়তাকার ঘনবস্তুটা না চিনি, না জানি, তাহলে কি আমি পারবো এই অধ্যায়ের অঙ্ক পারবো বলেন? তাহলে কিন্তু আমি অঙ্ক পারবো না। তো আমার প্রথম কাজ হচ্ছে আয়তাকার ঘনবস্তুটাকে চিনা, জানা, এই বিষয়টা আসলে কি। তো চলেন আগে আমি এটা নিয়ে এটা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করি। তো দেখেন, ঘনবস্তু মানেই বুঝতে হবে যার তিনটা ডাইমেনশন আছে। 3D যে বস্তুগুলো আমরা চিন্তা করি, 3D বলতে যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। তো এরকম 3D ডাইমেনশন যুক্ত যে কোনো বস্তুকে আপনি ঘনবস্তু চিন্তা করতে পারেন। সাপোজ আপনি চিন্তা করতে পারেন আপনার একটা ইটকে আপনি ঘনবস্তু চিন্তা করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে স্যার, এই ইটটা কেন একটা ঘনবস্তু? এইটা ঘনবস্তু হওয়ার পিছনে মেইন রিজনটা হচ্ছে তার তিনটা ডাইমেনশন আছে। সেক্ষেত্রে আপনি তার একটা দৈর্ঘ্য পাবেন, একটা প্রস্থ পাবেন, একটা উচ্চতা পাবেন। এই জন্য হচ্ছে এটা একটা ঘনবস্তু, তাই না? সো আমি যদি এখানে একটা থ্রি ডাইমেনশন অঙ্কন করি, বিষয়টা এরকম হবে। এটাকে আমরা একটা থ্রি ডাইমেনশন বস্তু হিসেবে চিন্তা করে নেই। এটাকে আমরা একটা ইট হিসাবে, আপনি যাই চিন্তা করেন কোনো সমস্যা নেই, এটা একটা থ্রি ডাইমেনশন। তো এখানে কিছু বিষয় আমরা একটু জানবো, বুঝবো। তো আমি মনে করি এই বস্তুটার এই বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে এ, অর্থাৎ এখানে যে আমরা ঘনবস্তুটা চিন্তা করতেছি সেই ঘনবস্তুটার দৈর্ঘ্যকে আমি এ চিন্তা করলাম, প্রস্থটাকে আমরা বি চিন্তা করলাম, এবং উচ্চতাকে আমরা সি চিন্তা করলাম। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটা বিষয়কে আমি এরকম ভাবে চিন্তা করলাম। আচ্ছা, তো এখন দেখেন, এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমরা চিন্তা করলাম, এই তিনটা নিয়ে এখন আমরা এখানে একটা সূত্র জানার চেষ্টা করি। এখান থেকে এই আয়তাকার ঘনবস্তুটার টোটাল তল হচ্ছে স্যার কয়টা? 6টা। একটা আয়তাকার ঘনবস্তু টোটাল কয়টা তল থাকে স্যার? 6টা তল থাকে। সাপোজ আমি যদি এখানে আসলে হয়তোবা সবগুলা তল দেখানো সম্ভব না, তারপর আমি চেষ্টা করি। যেমন এটা হচ্ছে তার একটা তল, এটা একটা তল, এটা একটা, এটা একটা, এটা একটা। তো এরকম ভাবে আপনি টোটাল এখানে কয়টা তল পাচ্ছেন স্যার? টোটাল 6টা কিন্তু তল পাবেন। একটা ঘনবস্তুর তল কয়টা থাকে? 6টা তল থাকে। ওকে? এই ঘনবস্তু রিলেটেড আমরা কিছু সূত্র এখন একটু জেনে নিব। সো প্রথমত, ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল, সমগ্র তল বলতে এখানে বোঝানো হয়েছে তার যে টোটাল 6টা তল আছে সেই 6টা তলের টোটাল ক্ষেত্রফলটা কত, সেটাকে আমরা বেসিক্যালি বলি সমগ্র তল অথবা সম্পূর্ণ তলের ক্ষেত্রফলটা কত। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বের করার আমাদের সূত্রটা হবে এরকম। আমি সরাসরি সূত্রটা এখানে লিখে দিচ্ছি, দেখেন সূত্রটা হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। আর অবশ্যই এককটা কি হবে স্যার? যেহেতু
ক্ষেত্রফলের কথা বলছি তাহলে অবভিয়াসলি এককটা আমাদের হবে বর্গ একক। এখন স্যার বলতে পারেন স্যার আপনি এরকম কেন লিখছেন? তো এখানে যে টোটাল আপনি 6টা একক পাবে, 6টা তল যে আমরা পাইছি, যেমন মনে করেন তার দৈর্ঘ্য বরাবর আপনি একটা তল পাবেন। আপনি চিন্তা করেন এই যে এই তলটা যদি আমি একটু চিন্তা করি, আমি যদি এই তলটার কথা একটু এখানে চিন্তা করি, এই যে যে এই তলটা, এটা তো অবভিয়াসলি একটা আয়তাকার তল বা আয়তক্ষেত্র আপনি চিন্তা করতে পারেন, যদি এটা একটা নাম হচ্ছে আয়তাকার ঘনবস্তু। তার মানে তার প্রত্যেকটা তলই আপনি কি বলতে পারেন স্যার, একটা আয়তক্ষেত্র চিন্তা করতে পারেন। তাহলে এটার দৈর্ঘ্যটাকে যদি এ ধরেন, প্রস্থটাকে যদি আপনি বি চিন্তা করেন, এইটার ক্ষেত্রফলটা কত হবে? অবভিয়াসলি এটার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বা এটা হবে এ বি, নাকি বলেন? এই যে তলটা, এটার মতো সিমিলার আরেকটা তল আপনি সামনে পাবেন। আপনি যদি একটা ইট চিন্তা করেন, তার ইটের উপরে যে তলটা থাকবে এবং নিচে যে তলটা থাকবে, এই দুটা তল হুবহু সেম একই হবে। তাহলে নিচের তলটা যদি এবি হয়, মানে ক্ষেত্রফলটা যদি এবি হয়, তাহলে উপরটা অবভিয়াসলি এবি হচ্ছে। তাহলে এই দুটা তলের ক্ষেত্রফল মোট কত হচ্ছে? এবি প্লাস এবি, দ্যাট মিন্স 2ab, না বলেন তো? এখন দেখেন তার এই যে পার্শ্ব বরাবর যে দুইটা তল আমরা চিন্তা করতেছি, যে এই পাশে একটা তল আছে আবার এইখানে একটা তল আছে, এটাকে স্যার আমরা একটা আয়তক্ষেত্র চিন্তা করতে পারি। এটা যদি এরকম দেখা যাচ্ছে না, বাট আপনি যদি একটা ইটের ক্ষেত্র চিন্তা করেন, তাহলে obviously এটা কেমন দেখা যাবে? একটা আয়তক্ষেত্রের মতো দেখা যাবে। এখানে এটা হচ্ছে তার প্রস্থ, অর্থাৎ এই যে এই তলটার দৈর্ঘ্য আপনি বি চিন্তা করেন, অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য আমরা বি চিন্তা করলাম, এবং এটাকে আমরা আর এই যে এখানে যে তার উচ্চতাটা আছে, এটাকে যদি আমরা সি চিন্তা করি, উচ্চতাকে যদি আমরা সি চিন্তা করি, তাহলে এই তলের ক্ষেত্রফলটা কত দাঁড়াচ্ছে স্যার? বিসি। তাহলে এই তল যদি বিসি হয়, অবভিয়াসলি এটা কত হবে স্যার? বিসি। এই দুইটা তলের ক্ষেত্রফলের যোগফল কত হচ্ছে স্যার? 2bc। ওকে, তারপর এই যে তলটা দেখেন স্যার, এই যে এই তলটার দিকে একটু তাকান, এই যে এই তলটার দিকে। তো এই বাহুটার দৈর্ঘ্য আমরা এ চিন্তা করলাম এবং উচ্চতা হচ্ছে আমাদের সি। তাহলে এই বাহু হচ্ছে এ, এই বাহুটা হচ্ছে সি। যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, দ্যাট মিন্স এটার ক্ষেত্রফলটা কি হবে? এসি, বা আপনি সি এ যাই বলেন, কোনো সমস্যা নাই। তাহলে এটা যদি এসি বা সি এ হয়, অবভিয়াসলি এই তল আর এই তল সেম হবে, তাহলে এটাও হচ্ছে আমাদের সি এ। তাহলে এই দুইটা তলের ক্ষেত্রফলের যোগফল কত হবে? 2ca। তাহলে এখানে আমরা পাইলাম কত স্যার? 2ca। এখন আপনি যদি এখান থেকে 2 টা কমন নেন, তাহলে অবভিয়াসলি এরকম দাঁড়ায় 2ab, 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এই যে এইভাবেই মূলত কিন্তু আমাদের এই সূত্রটা আসছে। তা আশা করি এটা আপনারা সকলেই বুঝতে পারছেন। এখন আসেন স্যার, আরো কিছু সূত্র শিখতে হবে। এখন আমি যদি বলি স্যার আয়তনের কথা, যে কোনো আয়তাকার ঘনবস্তুর আয়তনের কথা যদি বলি আমরা, আয়তন, তাহলে ব্যাস সেটার আয়তন হবে দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। অর্থাৎ আপনি যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই তিনটাকে গুণ করেন, তাহলে তার আয়তনটা আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আমাদের কি হবে? দৈর্ঘ্যটাকে আমরা চিন্তা করছি প্রস্থ বি এবং উচ্চতা হচ্ছে সি, এবং এককটা অবশ্যই কি লিখবো স্যার? ঘন একক। আয়তনের একক অবশ্যই কি থাকবে? ঘন, কিউব। সেটা হচ্ছে তার আয়তন বের করার সূত্র। আরেকটা সূত্র আমরা আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে শিখবো, সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এখন যে কোনো একটা আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্রটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একক। আর কিছু শেখার প্রয়োজন নেই আয়তাকার ঘনবস্তু। এই তিনটা সূত্র শিখলেই আমরা আয়তাকার ঘনবস্তু রিলেটেড অঙ্কগুলো সলভ করতে পারবো। আর তিনটা সূত্র আমাদের শেখা লাগবে। সেটা শিখতে হবে কার ক্ষেত্রে স্যার? গণকের ক্ষেত্রে। তবে আমি আপনাদের কাছ থেকে প্রথমেই জানতে চাই যে স্যার এই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা। রেসপন্স করবেন অবভিয়াসলি। তো প্রথম যে সূত্রের কথা বলছি, প্রথম সূত্রটা হচ্ছে এরকম: একটা আয়তাকার ঘনবস্তু, তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি আপনি এবিসি চিন্তা করেন, তাহলে তার যে সমগ্র তল আছে, সমগ্র তল বলতে এখানে তার সম্পূর্ণ তলের কথা বলছে, মানে টোটাল যে স্যার তার 6টা তল থাকে। কয়টা তল স্যার? 6টা তল। এই 6টা তলের টোটাল ক্ষেত্রফলগুলোর যোগফলকে আমরা বেসিক্যালি বলি সমগ্র তলের ক্ষেত্রফল। সেটা বের করার সূত্র হচ্ছে 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ। ওকে, সেই হচ্ছে বিষয়টা। আর এটা হচ্ছে আয়তন এবিসি, আর কর্ণটা হচ্ছে এটা। এখন চলেন স্যার আমরা একটু গণক নিয়ে আলোচনা করি। গণক বলতে আবার ওই গণকের কথা চিন্তা করে না যে সবকিছু অগ্রিম বলে দিতে পারে। ওকে, সেটা হচ্ছে ম্যাথের একটা গণক, এটা বুঝতে হবে আপনার। গণক, তো গণক হচ্ছে এমন একটা জিনিস যার সব ডাইমেনশন সমান।
আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে দেখছি তার একটা দৈর্ঘ্য ছিল, তার একটা প্রস্থ ছিল, তার একটা উচ্চতা ছিল। বাট ঘনকের ক্ষেত্রেও আপনি ৩টা ডাইমেনশন পাবেন, মানে তার ৩টা তল পাবেন, এবং এই প্রত্যেকটা তলই কি হবে স্যার? সমান হবে। যেমন আমরা বর্গের ক্ষেত্রে যেরকম দেখেছিলাম যে তার প্রত্যেকটা বাহু সমান। সিমিলারলি একটা ঘনকের ক্ষেত্রে তার প্রত্যেকটা ডাইমেনশন বা তার যে দৈর্ঘ্য বলেন, প্রস্থ বলেন, উচ্চতা বলেন, এই সব কিছু কি হবে স্যার? সমান হবে। ঠিক আছে? তো আমি যদি একটা এখানে গণক অঙ্কন করি, এরকম একটা অঙ্কন করলাম, তারপরে এরকম এটাকে আমরা একটা গণক চিন্তা করতে পারি। আর কি বলেন? এটা সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে আপনারা যে কিউব খেলতেন না? কিউব মিলানো, সেটা কিন্তু একটা গণক। সেটার আপনি দেখবেন যে দিক থেকেই দেখেন সবগুলা কিন্তু সমান থাকে, তাই না? তো ঠিক সেম এটাও, এটার আপনি প্রত্যেকটা বাহুকে এ চিন্তা করতে পারেন, প্রত্যেকটা বাহু বা তার ধার বলতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। তার প্রত্যেকটা বাহুকে আপনি কি চিন্তা করতে পারেন স্যার? এ চিন্তা করতে পারেন। তার প্রত্যেকটা বাহু হচ্ছে এ। ওকে? তার প্রত্যেকটা বাহুই কত স্যার? এ। ওকে? তার প্রত্যেকটা বাহুই হচ্ছে এ। আমি এটা ধরে নিলাম আর কি, গণকের বাহু যেহেতু তার প্রত্যেকটা বাহু সমান, সেজন্য আপনি যে বাহুটাকে এ চিন্তা করলেন আর কি। যদি এ চিন্তা করেন তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? এটারও ৬টা তল আছে। তাহলে দেখেন, আমরা যেহেতু বলছি যে তার প্রত্যেকটা তল সমান থাকবে বা প্রত্যেকটা বাহুই সমান, তাহলে প্রত্যেকটা বাহু যদি সমান থাকে তাহলে প্রত্যেকটা তলকে আমরা একটা বর্গাকৃতির ক্ষেত্র চিন্তা করতে পারি বা একটা বর্গক্ষেত্র চিন্তা করতে পারি। সাপোজ আপনি এই তলের কথা বলেন, এই তলটার কথা চিন্তা করেন, অথবা আপনি এই তলটার কথা চিন্তা করতে পারেন, এটা কেমন দেখা যাবে স্যার? এটা একটা বর্গক্ষেত্র দেখা যাবে। এটা কেমন দেখা যাবে স্যার? এটা একটা বর্গক্ষেত্র দেখা যাবে। তাহলে তার তলটা যদি একটা বর্গক্ষেত্র হয়, তাহলে সেই বর্গের ক্ষেত্রফলটা কি হবে বলেন তো? অবভিয়াসলি স্কয়ার হবে। যেহেতু গণকের সবগুলা বাহু সমান থাকে এবং প্রত্যেকটা বাহুকে আমি চিন্তা করছি, তাহলে সবগুলা বাহু যদি সমান থাকে এবং তার যদি ৬টা তল থাকে, তাহলে অবভিয়াসলি তার প্রত্যেকটা তলই হবে এক একটা বর্গক্ষেত্র। তাহলে এরকম যদি বর্গক্ষেত্র হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি স্যার? বাহু স্কয়ার বাই স্কয়ার, আপনি যাই বলেন। তাহলে এখন একটা তলের ক্ষেত্রফল যদি a স্কয়ার হয়, তাহলে ৬টা তলের ক্ষেত্রফল কত হবে? অবভিয়াসলি 6a স্কয়ার হবে। আপনি ৬ দ্বারা তো অবভিয়াসলি গুণ করবেন, নাকি? তাহলে এটাই হচ্ছে আমার গণকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করার সূত্র। তাহলে আমরা এখানে লিখতে পারি গণকের সমগ্র তলের ক্ষেত্রফল, গণকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করার সূত্রটা হচ্ছে আমাদের 6a স্কয়ার। এই যে আমাদের একটা সূত্র হয়ে গেল, আমরা কিন্তু এখান থেকে দেখেই বের করে ফেললাম। এই বিষয়গুলো জানতে হবে, নাকি? তারপরে হচ্ছে তার আয়তন। দেখেন, আয়তন সমান আমরা কি জানি? আমরা জানি দৈর্ঘ্য গুণ করতে হয়, প্রস্থ গুণ করতে হয় এবং উচ্চতাও গুণ করতে হয়। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই ৩টা বিষয় আমাদের গুণ করতে হয়, নাকি? এখন যেহেতু গণকের সবকিছুই সমান, তাহলে তার দৈর্ঘ্যটাও হচ্ছে, প্রস্থটাও উচ্চতাটাও আমাদের এখন আপনি ৩টা যদি গুণ করেন, অবভিয়াসলি কি হবে? কিউব হবে। সেটা আমরা বলতে পারি তার একটা গণকের আয়তন বের করার সূত্রটা হচ্ছে বাহু কিউব বা কিউব, আপনি যাই বলেন। তো এটা আশা করি পারবেন আপনারা। তারপর আরেকটা সূত্র আমাদের শিখতে হবে, কর্ণ। কর্ণ জাস্ট একদম সহজ ভাষায় লিখে দেই, বোঝানো যায় অনেক কিছু। সো তারপর আমি লিখতেছি √3 ইন্টু জাস্ট বাহু ইন্টু √3, এইটুকু বলতে পারি। এই যে আগে আমরা ৩টা সূত্র শিখলাম আর এখন শিখলাম কয়টা স্যার? ৩টা। এই ৬টা সূত্র যদি আমরা পারি, তাহলে এই আয়তাকার ঘনবস্তু নিয়ে আমাদের যে এই অধ্যায়টা, এই অধ্যায়ের সবগুলো অঙ্কই কিন্তু আমরা পারবো। ঠিক আছে? জাস্ট খাতার মধ্যে বা আপনার পড়ার টেবিলের সামনে এই ৬টা সূত্র আপনি লিখে রাখবেন এই অধ্যায়ের। ঠিক আছে? আর একটা কথা সবাই বলেন যে স্যার সূত্র তো মনে রাখতে পারেন না। আপনাদের ম্যাথমেটিক্স 3 বইটা খুললে ১ম দিকের দেখবেন পেজের মধ্যে সূত্রগুলো দেওয়া আছে। আপনারা এক কাজ করতে পারেন। ১ম দিকের সূত্রের যে ইয়েগুলো আছে আমি যদি আপনাদেরকে দেখাই। যেমন আপনারা যেকোনো বইটা যখন হাতে নিবেন, বইটা হাতে নেওয়ার পরে ১ম দিকে কিন্তু সবগুলো সূত্র মেবি দেওয়া থাকে আপনাদের। এই যে দেখেন, প্রয়োজনীয় সূত্রাবলী বলে এখানে একটা পেজ দেওয়া আছে। আপনাদের এরকম কয়েকটা পেজ দেওয়া থাকবে প্রয়োজনীয় সূত্রাবলীর।
সেই যে প্রয়োজনীয় সূত্রাবলীর যে পেজগুলো দেওয়া আছে, টোটাল কয়টা পেজ এখানে? ৫ থেকে ৬টা পেজ হবে নাকি? আপনারা যে কাজ করবেন, এই ৫ থেকে ৬টা পেজ ছিঁড়ে ফেলবেন। আবার ছিঁড়ে আবার ফেলে দিয়েন না। এই ৫ থেকে ৬টা পেজ কি করবেন? আপনার পড়ার টেবিল আছে না স্যার? পড়ার টেবিলের সামনে রেখে দিবেন, সাজায় গুছায় রেখে দিবেন। আপনার সামনে এখানে আঠা দিয়ে বা ট্যাপ যাই কিছু বলেন, এটা দিয়ে লাগিয়ে রেখে দিবেন। আপনি যখন অঙ্ক করতে বসবেন, একটা সূত্র আপনি আটকে গেলেন, তখন পড়া টেবিলের সামনে বসলে ওই সূত্রটা আপনি দেখছেন বারবার। যখন এভাবে বারবার দেখবেন আপনি সূত্রগুলো আপনার টেবিলের সামনে, তখন এটা পরিচিত হয়ে যাবে, এটা আয়ত্তে চলে আসবে। এই সূত্রগুলো একদিন আয়ত্ত করার বিষয় না। পড়ার টেবিলের সামনে রেখে দেন, আপনি প্রতিদিন তার সাথে সাক্ষাৎ করেন, দেখা করেন, তখন আপনি এটা অটোমেটিক্যালি বুঝতে পারবেন। ঠিক আছে? এটা আপনার ব্রেনে চলে আসবে, ক্যাচ হয়ে যাবে। সেই কাজটা সবাই একটু করবেন। এই পেজগুলো ছিঁড়ে ফেলে ওই টেবিলের সামনে লাগায় রেখে দিবেন। ওকে? অথবা আপনি নিজে এগুলা হাতে লিখে সুন্দর করে ডিজাইন করে, মেয়েরা যেরকম তাদের পরীক্ষার খাতার মধ্যে ডিজাইন করে, আপনি এরকম করতে পারেন, কোনো সমস্যা নেই। এরকম ডিজাইন করে আপনি সেটা কি করতে পারেন স্যার? পড়ার টেবিলের সামনে সাজায় রাখতে পারেন। এটা আপনার পড়ার জন্য অনেকটা হেল্পফুল হবে ম্যাথ করার ক্ষেত্রে। ওকে? একটু দেখেন আপনাদের এই পর্যন্ত ঝামেলা আছে কিনা। আমি আশা করি এই পর্যন্ত আপনাদের কোনো ঝামেলা নাই। আচ্ছা, মুস্তাকিম, ৬টা ফর্মুলার মধ্যে এই যে এখানে যে ৩টা ফর্মুলা দেখতে পাচ্ছেন, এই যে ৩টা স্যার, এই হচ্ছে ৩টা ফর্মুলা আমাদের, এই যে একটা, এই যে ৪ ৫ ৬ এখানে লিখছি ৩টা। আর এই যে আমি বক্স করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এই যে এখানে হচ্ছে এই ৬টা আমাদের, এই ৬টা, সরি এই ৩টা, আর বাকি ৩টা গেল কোথায়? আর এই যে হচ্ছে আর বাকি ৩টা, এই যে স্যার বাকি ৩টা। ওকে, এই ৩টা আর এই ৩টা, এই টোটাল ৬টা সূত্র আমাদের এই অধ্যায়ের জন্য কাজে লাগবে। ঠিক আছে হাবিবর, ধন্যবাদ। কিরামিয়া, ধন্যবাদ। ওকে, চলেন পরবর্তী আলোচনায় চলে যাই। এখন আমরা সরাসরি আমাদের ম্যাথ গুলা সলভ করব। এখন আপনারা দেখবেন আমি যেগুলো পড়াইছি না, এখান থেকেই ম্যাথ আপনারা নিজেরাই পারতেছেন। শুধু যদি অঙ্ক করতাম তাহলে কিন্তু পারতেন না। এখন কিন্তু আপনারা নিজের অঙ্কগুলা ধরতে পারবেন। যেমন আমি যদি প্রথমে একটা অঙ্কের কথা বলি, যেমন এখানে দেখেন একটা প্রশ্ন বলা আছে। এটা অতি সংক্ষিপ্ত কোশ্চেন গুলো আমরা দেখবো, আমাদের ক্লাসটা প্রতিবার এইভাবে আমরা সাজাই। যে প্রথমত অতি সংক্ষিপ্ত কোশ্চেন থাকে, দেন সংক্ষিপ্ত, দেন হচ্ছে রচনামূলক। তো এখানে বলছে যে একটা গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে ৭২ বর্গ মিটার, বলে এটার কর্ণের দৈর্ঘ্য বের করো। অর্থাৎ প্রথমে আমরা গণকের একটা অঙ্ক করব। প্রথমত স্যার একটা আমরা গণকের অঙ্ক করব। এখানে বলছে গণকের সম্পূর্ণ পৃষ্ঠের বা সমগ্র পৃষ্ঠের অথবা সম্পূর্ণ তলের ক্ষেত্রফল ৭২ বর্গ মিটার হলে এটার কর্ণের দৈর্ঘ্য বের করো। স্যার আমরা প্রথমে তো আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে গণকের সম্পূর্ণ পৃষ্ঠের বা সম্পূর্ণ তলের ক্ষেত্রফলটা কত। গণকের বাহুর দৈর্ঘ্যকে বা দাঁড়কে যদি আপনি এ চিন্তা করেন, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 স্কয়ার। কথা বুঝতে পারছেন? তাহলে আমি কি সরাসরি এই কথাটা বলতে পারি না যে গণকের সমগ্র তলের ক্ষেত্রফল, গণকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 6 স্কয়ার বর্গ মিটার। এইখানে উপরে একটু ধরে নিতে পারেন আপনি, যে দড়ি গণকের বাহু সমান হচ্ছে মিটার। তাহলে এখন আপনি তারপরে শর্ত মতো লিখতে পারেন কত স্যার, 6 স্কয়ার সমান হচ্ছে 72। তারপরে স্কয়ার সমান হচ্ছে আমাদের 72/6। এটা আমরা সকলে জানি, 6 বার অঙ্ক তো স্যার 72, তাই না? তাহলে 6 দ্বারা যদি আমরা 72 কে কেটে দিই, তাহলে এখানে 12 আমাদের আসবে। তাহলে স্কয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 12। ওকে, তারপরে স্যার এর সমান কত হয়? √12 মিটার। আপনি কিন্তু বাহুর দৈর্ঘ্য অলরেডি পেয়ে গেছেন। তারপর স্যার আপনাকে কি বলছে? এটার কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে নাকি? তো এখন আপনি কর্ণের দৈর্ঘ্যটা বের করেন। কর্ণের দৈর্ঘ্য সমান কি জানি স্যার আমরা, বলেন তো? √3 a মিটার।
তাহলে এখানে লিখলাম √3 এবং এই যে এটা যে আছে স্যার, এর ভ্যালুটা লিখে দিই আমরা, এর ভ্যালু হচ্ছে √12। তাহলে এখানে লিখলাম √12 মিটার। সো আলটিমেটলি এখানে আমাদের আসতেছে কত স্যার, দেখেন যেহেতু দুইটার উপরে √, আছে তাহলে ভিতরে গুলাতে গুণ করাই যায় তাই না। তাহলে এখানের 3 আর এখানের 12, 3 12 কত স্যার, 36। 36 কে √, করলে 6 আসে। এই যে আমাদের 6টা আসলো, এটাই হচ্ছে কি স্যার আমাদের আনসার। পারবেন না বলেন, একটা স্ক্রিনশট রাখতে পারেন, যারা পরবর্তীতে প্রয়োজন হবে তারা স্ক্রিনশট রাখতে পারেন। আমরা নেক্সট ম্যাথে যাই। একটা গণকের কর্ণের দৈর্ঘ্য 3√3 মিটার হলে এর আয়তনটা স্যার কত? অনেকের হয়তোবা প্রশ্নটা দেখতে সমস্যা হয়, আমি দেখার জন্য করে দিচ্ছি, হাইলাইট করে দিচ্ছি। দেখেন এখন মনে হয় দেখা যায় না। এটা গণকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 3√3, এটার দিকে একটু হাইলাইট করা, যে সংখ্যাটা তো থাকবে তার আগে যে লেখাটা থাকবে এটার দিকে সবাই একটু ফোকাস করবেন। কর্ণের দৈর্ঘ্য 3√3, আয়তন কত স্যার? তাহলে দড়ি বাহুর দৈর্ঘ্য, এটা আমি আশা করি ম্যাক্সিমাম শিক্ষার্থী পারবেন। গণকের বাহুর দৈর্ঘ্য সমান মিটার। সুতরাং ঘনকের কর্ণ কত দেওয়া আছে স্যার, সেটা লিখে ফেলুন। ঘনকের কর্ণ এখানে দেওয়া আছে দেখেন 3√3। তো এই যে আমি 3√3 লিখলাম। এখন গণকের কর্ণের দৈর্ঘ্য নিচে সূত্রটা লিখে দেন। গণকের কর্ণের দৈর্ঘ্য যে সূত্রটা আমরা জানি স্যার, সেই সূত্রটা লিখেন আপনি, সমস্যা তো নাই। তো কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √3a সমান হচ্ছে 3√3। তাহলে স্যার এখানে দেখেন দুই পাশে দুইটা √3 আছে, আপনি সুন্দর করে তাদেরকে কেটে দিন। যদি কাটাকাটি করেন তাহলে এবার সি এর একটা ভ্যালু আসবে, এফ সমান হচ্ছে 3 মিটার। অর্থাৎ এর মান আপনি পেয়ে গেছেন, বাহুটা পেয়ে গেছেন। যেহেতু বাহু পেয়ে গেছেন, এখন আয়তন তো আমাদের একদম সোজা। তাহলে এটার আয়তন কত হবে স্যার, আমরা জানি বাহু কিউব বা এ কিউব। তাহলে আয়তন সমান হচ্ছে এ কিউব সমান, এর মান হচ্ছে 3, তাহলে 3 এর উপর একটা কিউব দিলেন, তাহলে 3 কিউব সমান হচ্ছে 27 ঘন মিটার। এই যে এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, আশা করি এটা আপনারা পারবেন, একদম সহজ একটা ম্যাথ। ক্লিয়ার? চলেন পরবর্তী ম্যাথে যাই। যেহেতু অতি সংক্ষিপ্ত কোশ্চেন, আমরা এইগুলাতে সময়টা কম অপচয় করি, মানে সময়টা কম নষ্ট করি, কম ব্যয় করি। আমরা সামনের দিকে তো আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, সংক্ষিপ্ত বলেন, রচনামূলক বলেন, সেগুলো তো বড় বড়। তো সেগুলো করতে আমাদের কিন্তু সময় লাগবে, পরবর্তীতে সেগুলো কিন্তু শেষ করা যাবে না। সেগুলো একটু দ্রুত আমার সাথে লিখেন। আর আমি সবসময় বলি, আমার ক্লাসটা করার ক্ষেত্রে আপনারা খাতা কলম নিয়ে বসবেন। খাতা কলম ছাড়া আমার ক্লাসে করতে গেলে সমস্যা, কারণ হচ্ছে আপনি হয়তো বা এখন আমার ক্লাসটা দেখে বলতেছেন স্যার অঙ্ক এগুলো পারবো, কিন্তু পরবর্তীতে আপনি যখন নিজে করতে যাবেন তখন কিন্তু ঝামেলাটা face করবেন। তখন দেখবেন যে এগুলা করতে পারতেছেন না, এরকম একটা বিষয় হবে। So, আমার সাথে করলে সেটা একটা প্র্যাকটিস হয়ে যাবে, একবার প্র্যাকটিস হয়ে যাবে। এরপরে বলছে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্রটা লিখো। স্যার এটা আমি লিখে দিব বলেন, এটাকে আমার লিখে দিতে হবে? আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য বের করার যে সূত্রটা আছে স্যার, একদম সোজা। দৈর্ঘ্য প্রস্থ এবিসি হলে কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে √a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর কর্ণ বের করার সূত্র। একদম সহজ, এইটুকু লিখে দিলেন নাম্বারটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি। তারপর একটা গণকের আয়তন হচ্ছে 216 ঘনমিটার হলে গণকের বাহুর দৈর্ঘ্য কত? আমরা গণকের বাহুর দৈর্ঘ্য যদি চিন্তা করি, তাহলে স্যার আয়তনটা কি হবে? এ কিউব, এটা তো আমরা সকলে জানি। গণকের আয়তন বের করার সূত্র এ কিউব। আয়তনটা কত দেওয়া আছে স্যার, 216, তার মানে এ কিউব সমান হচ্ছে 216। সেখান থেকে আপনি এর মান বের করবেন, তাহলে এটা হবে কিউব রুট 216। এখন 216 কে কিউব রুট করলে কত হবে স্যার, মেবি 6। ঠিক আছে, মেবি 6 আসবে আমাদের। হ্যাঁ, তাহলে এখন কি বলছে, বাহুর দৈর্ঘ্য। সো এই যে বাহুর দৈর্ঘ্য আমাদের 6, সো এইটাই হচ্ছে answer। 3 লাইনে করে দিলাম, আরো ছোট করতে হবে। সো আমাদের কিন্তু অতি সংক্ষিপ্তের পালা শেষ। তারপরে দেখেন আপনাদের ঝামেলা আছে কিনা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে লেখা আছে, সবাই একটু দেখেন। একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ, একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং হচ্ছে উচ্চতার অনুপাতে এত। আর এটা কি শিখবে বলছে, এবং এর আয়তন হচ্ছে
648, এর আয়তন হচ্ছে 648 বর্গ সেন্টিমিটার হবে, হ্যাঁ, ঘন সেন্টিমিটার হবে এখানে। এবং এটার সমগ্র তলের ক্ষেত্রফল, এটা সমগ্র তলের ক্ষেত্রফল এবং কোণের দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হচ্ছে। চলেন আমরা বের করি, কোনো সমস্যা নাই। সো যেহেতু এখানে অনুপাত দেওয়া আছে স্যার, প্রথম যে কাজটা করতে হবে, এখানে অনুপাতের সাধারণ রাশি ধরে এই অনুপাতটা থেকে আপনি কি করবেন, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বের করে ফেলবেন। তারপর আপনি আয়তনের সূত্র অ্যাপ্লাই করলেন, সেখান থেকে এবিসি এর মান চলে আসবে। তারপর আপনি সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারবেন, কর্ণের দৈর্ঘ্য কিন্তু আপনি বের করতে পারবেন। ওকে, সো প্রথমত আপনি এইভাবে লিখবেন যে মনে করি অনুপাতের সাধারণ রাশি, অনুপাতের সমান হচ্ছে এক্স। তো সুতরাং আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যকে আমরা এ দ্বারা চিহ্নিত করি, হ্যাঁ? তাহলে দৈর্ঘ্য সমান কত হবে, দেখেন দৈর্ঘ্য প্রথমে লেখা আছে, প্রথম অনুপাতটা কত স্যার 4, তার মানে দৈর্ঘ্যটা হচ্ছে 4 অনুপাত। তার মানে এটা আপনারা আশা করি সকলেই জানেন একটা বিষয়, যে অনুপাতের সাধারণ রাশি যা থাকে, এটা দ্বারা আপনি অনুপাতের সাথে যোগ বলেন, বিয়োগ বলেন, গুণ বলেন, ভাগ করতে পারেন, কোনো সমস্যা নেই। একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা একটা অনুপাতকে গুণ করা যায়, ভাগ করা যায়, যোগ করা যায়, বিয়োগ করা যায়, এটা আসলে সকলে জানেন। যেহেতু এখানে অনুপাতের সাধারণ রাশি আমি চিন্তা করছি, দ্যাট মিন্স আমি এ দ্বারা এই 4 কে, 3 কে, 2 কে গুণ করতে পারবো। আমার মন চাইলে আমি ভাগও করতে পারবো, কোনো সমস্যা নেই। এই জন্য আমাদের মেথ আমাদের সাথে রাগ করবে না, ঠিক আছে? তাহলে ঘনবস্তুর দৈর্ঘ্য আমি বের করে ফেললাম। সিমিলারলি একই ভাবে আপনি আয়তাকার ঘনবস্তুর প্রস্থটাকেও বের করেন, প্রস্থটাও বের করলেন। বি সমান হচ্ছে আমাদের পি এক্স সেন্টিমিটার। সিমিলারলি আপনি আয়তাকার ঘনবস্তুর উচ্চতাটাও বের করেন, সি সমান হচ্ছে আমাদের কত স্যার, 2x সেন্টিমিটার। এখন আমরা আয়তন বের করি। তা সুতরাং আয়তাকার ঘনবস্তুর আয়তন এ বি সি ঘন সেন্টিমিটার। তাহলে স্যার এর মানটা কত, 4x, লিখলাম স্যার 4x। বির মানটা কত স্যার, 3x, লিখলাম 3x। সির মানটা কত স্যার, 2x, লিখলাম স্যার 2x। এখন আপনি স্যার সবটি গুণ করেন, এখন আপনি সবগুলা কি করেন স্যার, গুণ করেন, কোনো সমস্যা নেই। তাহলে এখানে কত হচ্ছে স্যার আমাদের, 3 4 12, 12 দুগুণে 24, অর্থাৎ 24x কিউব। এই যে স্যার আমরা এখানে একটা আয়তন পাইলাম স্যার, এটা কার, এটা হচ্ছে আমাদের প্রাপ্ত আয়তন। আর উপরে দেখেন তাদের প্রাপ্ত একটা আয়তন দেওয়া আছে। তাহলে শর্ত মতে আমারটি সমান তাদেরটা লেখা যায় না বলেন, এই কথাটা লিখে ফেলেন। শর্ত মতে, শর্ত মতে লিখে এই কথাটা লিখে ফেলেন। 24x কিউব সমান হচ্ছে 648। তারপরে এক্স কিউব সমান কত আসে, 648/24। তারপরে ভাগটা কোণে তো দেখেন কত আসে, 24 তো মধ্যে যায় দুইবার না, 48, 2 থাকে এখানে। কত হয় দেখেন তো, তাহলে দেখেন স্যার এখানে কিন্তু আমরা যদি ভাগ করি তাহলে কত আসতেছে না, 27 আসছে, তাই না? তো এখানে এক্স কিউব সমান হচ্ছে 27, তাহলে আমাদের এক্স সমান কত আসে, কিউব রুট 27। সো এখানে হিসাব করি তাহলে এই বাসতে আমাদের চলে আসবে 3। তাহলে এক্স এর ভ্যালুটা আমাদের কিন্তু 3 চলে আসছে, ঠিক আছে? তাহলে আমরা এক্স এর ভ্যালুটা কিন্তু বের করে ফেললাম, নাকি বলেন? আমরা এক্স এর ভ্যালুটা কি করলাম স্যার, বের করে ফেললাম। এখন এক্স এর ভ্যালু যেহেতু বের করে ফেলছি, সেক্ষেত্রে আমাদের অঙ্ক করা আর অনেক সহজ হয়ে গেছে।
এখন আমি যদি এক্স এর ভ্যালু গুলা সারি, যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, তারপর হচ্ছে প্রস্থ এবং উচ্চতা এখানে যে এক্স এর সাথে সংযুক্ত ছিল, এখানে এক্স এর মান বের করে বসাই দিলে আপনি কিন্তু দৈর্ঘ্য পেয়ে যাচ্ছেন, প্রস্থ পেয়ে যাচ্ছেন, উচ্চতাটা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, একটু দেখেন আপনারা এখানে যাচাই করে দেখতে পারেন নিজেরাই। সো আপনি এখানে মানগুলো বসাই দেন স্যার, জাস্ট এই যে এখানে বসাই দিবেন। তাহলে সুতরাং দৈর্ঘ্য a is equal to 4 into 3, তাহলে 3 × 4 = 12 সেন্টিমিটার। সিমিলারলি প্রস্থ b is equal to 3 into 3, দ্যাট মিনস হচ্ছে 9 সেন্টিমিটার, এবং উচ্চতা c সমান হচ্ছে 2 into 3, তার মানে 3 × 6 সেন্টিমিটার। এখন আপনি সমগ্র তলের ক্ষেত্রফল বের করার সূত্রটা লিখেন আর বসাই দেন। সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল 2 into, সূত্রটাকে লিখতেছি, হ্যাঁ, এবি প্লাস বিসি প্লাস সিএ বর্গ সেমি, 2 into, মানগুলা বসান স্যার, হ্যাঁ, মানগুলা জাস্ট এখানে বসাই দেন। যদি বসাই দিই, এর মান হচ্ছে 12, 12 × 9 প্লাস বির মান হচ্ছে 9, সির মান হচ্ছে 6 প্লাস 6 × 12, সো 2 into 9 × 12 144 হয়, সরি 108, 6 নং হচ্ছে 54, আর 6 × 12 হচ্ছে 72। তারপর একটু নিজেরা ক্যালকুলেশন করেন কত হয় দেখেন। 180, 234 মেবি, তাহলে 2 into 234, তারপরে 2 দ্বারা গুণ করেন, 8, 6, 4। এইটা হচ্ছে আমাদের, এটা আমরা কি পেয়ে গেলাম স্যার বলেন তো? এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে তার সমগ্র তলের ক্ষেত্রফল। আরেকটা কি বের করতে বলছিল? তার কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছিল। কর্ণটা স্যার আপনারা বের করবেন, আমি সূত্র লিখে দিচ্ছি। √a² b² প্লাস c² সেন্টিমিটার। সো √ এর মান হচ্ছে 12, 12 উপরে স্কয়ার দেন, বির মান হচ্ছে 9 স্কয়ার দিলেন, সির মান হচ্ছে 6 স্কয়ার দিলেন, তাহলে এখানে হচ্ছে 144, 81 প্লাস হচ্ছে 36। স্যার ক্যালকুলেশন করার পরে যা আসবে সেটাই হচ্ছে আপনার পারবেন। এই হচ্ছে আপনার ম্যাথটা, এই হচ্ছে আপনার ম্যাথ। ঠিক আছে, আশা করি দেখা যায়, এবং এই হচ্ছে আপনার টোটাল আনসারটা, এই হচ্ছে আপনার ম্যাথ। কোশ্চেনে যাই, এটা আশা করি সবাই আমরা পারবো। পরবর্তী একটা কোশ্চেন আমরা দেখি। একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য যদি 7√3 সেন্টিমিটার হয়, এর আয়তন ও সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করো। স্যার আপনাদেরকে একটা প্রশ্ন পরীক্ষার মধ্যে কমন দিয়ে দিলাম স্যার, এইটা, এই প্রশ্নটা পরীক্ষা আসবেই, এটা লিখে রাখেন যে রনি স্যার বলছিল যে ক্লাসের মধ্যে এই কথা বলছে যে এই প্রশ্নটা পরীক্ষায় থাকবেই, এটা থাকবে। ঠিক আছে, এই প্রশ্নটা আসবে আমাদের পরীক্ষার সামনে ইনশাআল্লাহ। ঠিক আছে, তখন আমার কথার সাথে একটু মিলাই নিয়েন। আচ্ছা, গণকের একটা কর্ণের দৈর্ঘ্য, গণকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কত স্যার? 7√3 সেন্টিমিটার। এর আয়তন এবং সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয়। তো আমরা এখান থেকে সূত্রটা লিখে বের করে ফেলবো। তো আমরা এখানে প্রথমত লিখবো, মনে করি যে গণকের বাহু হচ্ছে এ সেন্টিমিটার, এটা আমি ধরে নিলাম। সুতরাং গণকের কর্ণ সমান হচ্ছে কত? 7√3 সেন্টিমিটার। তাহলে এখন গণকের কর্ণ বের করার সূত্র তো আমরা সকলেই জানি, যে √3 × a, এই পাশে হচ্ছে 7√3। আপনি দুই পাশ থেকে √3 যদি কেটে দেন, এই পাশে √3 এই পাশে √3 কেটে দেন, তাহলে এর সমান কত আসে স্যার? আমাদের 7 চলে আসে। আপনি এর মান পেয়ে গেছেন। বাহু যখন পেয়ে গেছেন তখন অন্যগুলা বের করা পানিবাদ হয়ে গেছে। তো এখন আমরা আয়তনটা বের করি।
আয়তন, বাহু কিউব মানে এ কিউব, তাহলে এখানে 7 এর উপর একটা কিউব হবে, 7 কে কিউব করবেন যা আসবে সেটাই। তারপরে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল, এটা মেবি 343 আসার কথা। তারপর হচ্ছে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ সেন্টিমিটার। সো এখানে 6, তারপর হচ্ছে 7, এর মান যেহেতু 7 তার মানে 7 স্কয়ার, তাহলে 6 ইন্টু 49 কত হয়? 300, 300 থেকে 6 বাদ দিলাম 294 হবে মেবি। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের আনসার। সেখান থেকে কর্ণটা কত আছে এটা লিখলেন, তারপরে কর্ণের দৈর্ঘ্য সূত্রটা লিখলাম, √3 কেটে দিলাম, এর মান চলে আসলো 7। তারপর আমরা আয়তন বের করার সূত্র জানি, এক কিউব, এক কিউব মানে এর মান কত, 7, 7 এর উপরে কিউব দিলে যা হয় আর কি 343 মেবি আসার কথা। সম্পূর্ণ তলের ক্ষেত্রফল 6 স্কয়ার, সো এখানে এর মান লিখলেন, 7 পুরো স্কয়ার দিলেন, যা আসে সেটাই আপনার আনসার। এখন একটা কথা বলি, অনেক সময় দেখা যায় আমার হিসাবে হয়তোবা আমি তো ইনস্ট্যান্ট হিসাব করে লিখি, হয়তোবা 2-1 ডিজিট ভুল থাকতে পারে, আমরা একটু হিসাব করে কারেকশন করে নিয়েন। তারপর এখানে বলছে যে একটা আয়তাকার ঘনবস্তুর মাত্রা সমূহের অনুপাত, ঠিক আছে, কর্ণায়ত হলে এর তলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করা আছে, সমস্যা নাই। এখানে কি বলছে যে একটা আয়তাকার ঘনবস্তুর আহ, মাত্রাসমূহ বলতে এখানে বোঝানো হয়েছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এদের অনুপাত, এটা দেওয়া আছে। তারপরে স্যার এর কর্ণ হচ্ছে 87 হলে এর তলের ক্ষেত্রফল নির্ণয় করো। স্যার এটা আগের অঙ্কের মতোই, আমরা প্রথম কি কাজ করব স্যার, অনুপাতের সাধারণ রাশি চিন্তা করব, সেখান থেকে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমি বের করব। বের করার পরে কর্ণ নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা লিখে শর্ত মতো লিখে বসাবো। তারপর সেখান থেকে আমার এক্স এর ভ্যালু আসবে, এক্স এর ভ্যালুটা আমি বসায় দিলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পেয়ে যাব। সেখান থেকে তারপর আমি এটা লিখব। দেখছেন, বলে দিছি কিন্তু এইভাবে করতে হবে। তো আপনারাও কিন্তু এরকম একটা প্ল্যান করে ফেলবেন একটা ম্যাথ করার আগে, এটা কিভাবে করতে হবে এই প্ল্যানটা মাথার মধ্যে, অঙ্কটা দেখা মাত্রই দেখেন চলে আসছে। ঠিক আছে, এটা যেদিন আপনার মাথায় অটোমেটিক্যালি চলে আসবে, সেদিনই মনে রাখবেন যে সেদিন আপনি অঙ্কের একদম জাহাজ হয়ে গেছেন, অঙ্কটা বুঝতে পারছেন, অঙ্কটা দেখলেই বলে দিতে পারেন যে এটা এমনি করতে হবে। তার মানে অঙ্কটাকে আপনি আয়ত্ত করতে পারতেছেন। প্রথমত লিখেন দড়ি অনুপাতের সাধারণ রাশি, তাহলে এখন লিখেন আয়তাকার ঘনবস্তুর কত হবে স্যার, 21x সেন্টিমিটার। আয়তাকার ঘনবস্তুর প্রস্থ b is equal to 16x। আয়তাকার ঘনবস্তুর উচ্চতা সুতরাং আয়তাকার ঘনবস্তুর কর্ণ কত আছে স্যার, 87 সেন্টিমিটার। তারপরে স্যার এই যে আয়তাকার ঘনবস্তুর কর্ণ, এই কর্ণ নির্ণয় করার সূত্রটা আমরা এখানে লিখে দিলাম, এ স্কয়ার বি স্কয়ার প্লাস সি সমান সমান 87, নাকি বলেন? এখন আমরা যে কাজটা করব, এখন আমরা যে কাজটা করব, দেখেন স্যার, এ বি সি এর মানটা বসাই দেব। এর মানটা কত, ওই যে লেখা আছে উপরে দেখেন 21x, তো লিখলাম স্যার 21x হোল স্কয়ার, বির মান 16x হোল স্কয়ার, সি এর মানটা কত স্যার, 12 না, এই যে 12x থেকে হোল স্কয়ার দিয়ে দিলাম, রুট ওভারটা ছিল আর তারপরে স্যার 21 কে স্কয়ার করলে কত হবে, 441, 441 এক্স স্কয়ার, 16 কে স্কয়ার করলে কত হচ্ছে, 256, তারপরে 12 কে স্কয়ার করলে 144 এক্স স্কয়ার
সমান সমান 87, সমস্যা নাই, হিসাব করি আমরা। তারপরে স্যার যোগ করেন তো একটু, কত হয়? 400 400 800, অর্থাৎ 841 হয়। ঠিক আছে, সমান হচ্ছে 87। আচ্ছা, একটু হিসাব করেন আপনারা যে 841 কে রুট ওভার করলে কত হয় স্যার? কত হয় বলেন তো? 29 মেবি, তাই না? মেবি মানে 29। 29 এক সমান হচ্ছে 87 বাই x ইজ ইকুয়াল টু 3। এরকম হইতে পারে, একটু দেখেন আপনারা। 841 কে রুট যদি করেন তাহলে মেবি কত হবে স্যার? 29 হবে, হ্যাঁ, মেবি হবে 29। তারপর 29 দ্বারা আপনি 87 কে ভাগ করেন, অবভিয়াসলি কত হবে? 3 হবে। আচ্ছা, যাই হোক, তার মানে এখানে দেখেন আমরা কিন্তু x এর ভ্যালুটা কিন্তু পেয়ে গেলাম স্যার। আমরা কি পেয়ে গেলাম স্যার? x এর ভ্যালুটা পেয়ে গেলাম। এখন আমরা যেহেতু x এর ভ্যালুটা পেয়ে গেছি, তাহলে আমাদের দ্বারা কি স্যার এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করা যাবে না বলেন? যাবে তো নাকি? তাহলে x এর ভ্যালুটা কিন্তু বের করা অবভিয়াসলি যাবে। ওকে, এখন আমরা বের করে ফেলি। তা সুতরাং দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো আমরা লিখে ফেলি। সুতরাং দৈর্ঘ্য a is equal to 21 into 3, কত হয় স্যার? 63। প্রস্থ b is equal to কত স্যার? 16 ইন্টু 3, 3 × 48। উচ্চতা c সমান 12 ইন্টু 3, তার মানে কত হচ্ছে? 3 × 12 = 36। তাহলে এখন আমাকে কি বলছে স্যার? সমগ্র তলের ক্ষেত্রফল বলছে না? দেখেন তো, তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, মানে সমগ্র তলের কথা বলছে। তাহলে আমরা এখানে লিখবো সমগ্র তলের ক্ষেত্রফল। এরকম খরচ করে ভাই, এ বি প্লাস বিসি প্লাস সিএ বর্গ সেন্টিমিটার। তো এখানে কত আসে? 2 ইন্টু এ বির মান, এর মান হচ্ছে কত? 63, বির মান হচ্ছে 48, প্লাস বির মান হচ্ছে 48, সির মান হচ্ছে 36, প্লাস 36 ইন্টু 40, 63। তারপর এখানে একটু হিসাব করবেন স্যার, হ্যাঁ, গুণটুল করে হিসাব করবেন। আপনার যা আসে মেবি কত হবে? 140 40 এরকম হবে, এবং এটাই আপনার আনসার। একটু মিলাই দেখেন, হ্যাঁ, আমার আমি লিখে ফেললাম তো, এরকমই একটা আনসার আসতে পারে। তো যাই আসুক, আশা করি সে অঙ্কটা পারবেন। এই হচ্ছে আপনাদের টোটাল এই ম্যাথটা, এই হচ্ছে আপনাদের টোটাল এই নাকি নেটওয়ার্ক ইস্যুর কারণে ক্লাসটা হয়তো বা শেষ করতে পারলাম না, এবং ইচ্ছা ছিল যে একটা ক্লাস আপনাদের এই অধ্যায়টা শেষ করে দিব। সো আমাদের এই বাকি যে 5টা ম্যাথ আছে এই অধ্যায়ের, আমরা যদি 5টা ম্যাথ করতে পারি তো এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে এই অধ্যায়টা। তো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের বাকি যে 5টা ম্যাথ আছে সেই 5টা ম্যাথ আপনাদেরকে সমাধান করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।